তারেক রহমান প্রথম বিদেশ সফরে যাচ্ছেন চীনে এবং এই একটা সিদ্ধান্তই চীনের শি জিনপিং এর মুখে হাসি ফোটাচ্ছে আর নরেন্দ্র মোদীর কপালে ফেলছে শোধের মানসিকতা থেকে বেরিয়ে দেশ ও মানুষের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে চাওয়া সরকারের। চিন্তার ভাঁজ। সাব্বাস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সাব্বাস। এবার ভারতের চোখ রাঙানি উপেক্ষা করে চীনকে বড় রকমের সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ এবং এই সুবিধার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বড় একটি কৌশল অবলম্বন করেছেন। চীনের টাকায় বাংলাদেশে 20টি মেগা প্রকল্প। চীনকে ভরসা করে বাংলাদেশে কি শুরু হতে চলেছে উন্নয়নের মহাযুদ্ধ। লিস্টে রয়েছে আরো এক পদ্মা সেতুর পরিকল্পনা। তাহলে কি শেখ হাসিনার পদ্মা সেতুই শেষ কথা নয়? ক্ষমতার পালা বদলের পর এবার কি নিজের উন্নয়নের ছাপ রাখতে চাইছেন তারেক রহমান? ভারতের সেনাদের, ভারতের লোকদের কলিজা নাই, শরীর আছে, কলিজা নাই। ওরা ভয় পায়, ওরা পাপ আমাদের জনগণ একটু নিরাদর দেয়। আর আমরা মরণকে ভয় করি না। আমরা একজন, ওরা 10 জন। ওনাদেরকে একটু ভালোভাবে মনে করিয়ে দেই, এটা স্বাধীন বাংলাদেশ, এটা 47 ধর্মের ভিত্তিতে স্বাধীন হওয়া একটা মুসলিম ভূখণ্ড। এখানে এসে যে কথাগুলোই বলবেন একটু ভেবেচিন্তে বলবেন, একটু সাবধানে বলবেন। বিশ্ব নেতৃত্বের অগ্রনায়ক আমার বাংলাদেশ, গোটা পৃথিবীর নেতৃত্ব বাংলাদেশের হাতে আসবে। মাত্র 22 কিলোমিটার চওড়া একটি ভূখণ্ড। এই সরু করিডোর কেটে গেলে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য। একদিকে বাংলাদেশ, অন্যদিকে নেপাল ও ভুটান, উত্তরে চীনের তিব্বত, মাঝখানে ভারতের সবচেয়ে স্পর্শকাতর ভূখণ্ড চিকেন স্নেক। এই করিডোর ঘিরে হঠাৎ করে আজকে থেকে ভারতীয় যতগুলো পণ্য আপনারা ব্যবহার করেন নিত্য প্রয়োজনীয় সবকিছু বন্ধ করে দেন। আমাদেরকে হাতে মারবো না, ওদেরকে ভাতে মারতে চাই। ভারতীয় সকল চ্যানেল বয়কট করেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। চীনে এবং এই একটা সিদ্ধান্তই চীনের শি জিনপিং এর মুখে হাসি ফোটাচ্ছে আর নরেন্দ্র মোদীর কপালে ফেলছে চিন্তার ভাঁজ। কিন্তু কেন? এর পেছনে আসলে কি লুকিয়ে আছে? প্রিয় দর্শক, আজকের বিশ্লেষণে আমরা 5টা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব। প্রথমত, প্রথম বিদেশ সফর কেন এতটা গুরুত্বপূর্ণ? ইতিহাস আসলে বিষয়ে কি বলে? শেখ হাসিনা পতনের পর ভারতের সাথে সম্পর্ক ঠিক কোথায় দাঁড়িয়ে আছে এখন? চীনের দিকে ঝোঁকার পেছনে কি আছে শুধু রাজনীতি, নাকি আছে অর্থনীতির এক বাধ্যবাধকতা? 4 নম্বরে আলোচনা করব তিস্তা প্রকল্প নিয়ে। এটা কি বাংলাদেশের মাস্টার স্ট্রোক, নাকি ভারতের সাথে সম্পর্কে আগুন লাগানো? আর সবশেষ আলোচনা করব এই পুরো চালটা কি আসলে দুই পরাশক্তিকে কাজে লাগিয়ে নিজের ফায়দা নেওয়ার একটা কৌশল? প্রিয় দর্শক, চলুন শুরু করি। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। কূটনীতির দুনিয়ায় একটা কথা আছে, প্রথম সফর মানে শুধু ভ্রমণই নয়, সেটা একটা কঠিন বার্তা। আমরা ইতিহাসটা একটু দেখতে চাই। 1972 সাল, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান প্রথমে গেলেন ভারতে, কারণ মুক্তিযুদ্ধে ভারতের ঋণ শোধ করতে হবে। 1991 সাল বেগম খালেদা জিয়া ক্ষমতা এলেন, প্রথম ছুটলেন ওয়াশিংটনে, বার্তা স্পষ্ট, আমরা পশ্চিমের দিকে। 2024 সাল হাসিনা চতুর্থবার শপথ নিয়ে প্রথম গেলেন দিল্লিতে, আর বার্তা ভারতেই আমাদের অভিভাবক। এখন 2026 সাল, তারেক রহমান ক্ষমতায় আছেন। দীর্ঘ শাসনের পর শেখ হাসিনা ক্ষমতা থেকে পালিয়ে গেলেন দিল্লিতে, আর এটাই বাংলাদেশের মানুষের বুকে জমিয়ে দিয়েছে এক বিশাল প্রশ্ন। এতদিন ভারত কি আসলে হাসিনার পৃষ্ঠপোষক ছিল? 1.5 দশক ধরে মানুষ দেখেছে ভারতের নীরব সমর্থনে একটা সরকার টিকে আছে, নির্বাচনী কারচুপি হয়েছে, বিরোধী দলের দমন হয়েছে, আর দিল্লি একেবারে চুপচাপ থেকেছে। তারপরও ভারত সেই নেত্রীকে আশ্রয় দিয়েছে। এমন একটা পরিস্থিতিতে তারেক রহমান যদি প্রথম সফরে দিল্লিতে যান, দেশের মানুষ কি সেটা মেনে নেবে? রাজনীতি শুধু বিদেশ নীতির খেলাই না, এটা ঘরের ভোটেরও একটা খেলা। আর সেই হিসেবে দিল্লিতে যাওয়া এই মুহূর্তে একটা রাজনৈতিক আত্মহত্যা হতে পারে বিএনপির জন্য। প্রিয় দর্শক, এবার আসি আসল হিসেবে। 2026 সালের শেষে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশ হবে। শুনতে খুবই সুন্দর লাগে, কিন্তু এর মানে আসলে কি? মানে হলো, এতদিন বিদেশে পণ্য পাঠাতে যে শুল্কমুক্ত সুবিধা আমরা পেতাম, সেটা ধীরে ধীরে শেষ হবে। আমাদের গার্মেন্টস শিল্প, যেটা 84% রপ্তানি আয় এনে দেয়, সেটা বিশাল এক চাপে পড়বে। এই চাপ সামলাতে দরকার নতুন বাজার, নতুন বিনিয়োগ, নতুন প্রযুক্তি। আর সেই সুযোগের দরজা খুলে দাঁড়িয়ে আছে চীন। হিসাবটা দেখুন, ডক্টর মোদী ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় চীন $2.1 বিলিয়ন প্যাকেজ দিয়েছে। তারেক রহমান ক্ষমতায় আসার পর মাত্র কয়েক মাসে চীন $100 মিলিয়ন ঢেলে দিয়েছে। ঢাকা বেজিং সরাসরি ফ্লাইটও বাড়ছে। বাংলাদেশি ব্যবসায়ীরা চোখের পলকে এখন চীনের ভিসা পেয়ে যাচ্ছেন। তারেক রহমানের লক্ষ্য 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে $450 বিলিয়ন থেকে $1 ট্রিলিয়ন নিয়ে যাওয়া। এই স্বপ্ন পূরণ করতে হলে যার হাত ধরতে হবে তা হলো চীন। ভারত কি এত বড় বিনিয়োগ দিতে পারবে বাংলাদেশে? সততার সাথে যদি উত্তর দেই, তাহলে সেটি হবে না। এবার আসি সবচেয়ে বিস্ফোরক একটা বিষয়, সেটি হলো তিস্তা। দশকের পর দশক ধরে এই নদীর পানি বন্টন নিয়ে ভারত বাংলাদেশ আলোচনা চলছে, কিন্তু চুক্তি হয়নি। পশ্চিমবঙ্গের রাজনীতি সেটা হতে দেয়নি।
বাংলাদেশ অপেক্ষা করেছে, ভারত টাল বাহানা করেছে। এবার বাংলাদেশ বলল, ঠিক আছে তোমরা করবে না, তবে আমরা অন্য কাউকে দিচ্ছি। তিস্তা নদী মহাপরিকল্পনার কাজ এখন চীনের হাতে যাচ্ছে। এই একটা সিদ্ধান্তে দিল্লির ঘুম রীতিমতো উড়ে গেছে, জানেন? কারণ তিস্তা নদীর কাছেই আছে শিলিগুড়ি করিডোর, যাকে বলা হয় চিকেন স্নেক। মাত্র 22 কিলোমিটার চওড়া এই সরু ভূখণ্ড ভারতের মূল ভূমির সাথে 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যকে জুড়ে রেখেছে। যদি চীনা ইঞ্জিনিয়াররা, প্রযুক্তিবিদ, এমনকি সামরিক বিশেষজ্ঞরা তিস্তা প্রকল্পের নাম করে এই অঞ্চলে প্রবেশ করে, তাহলে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য সেটা হবে একটা দুঃস্বপ্ন। এটা বাংলাদেশের একটা কৌশলী চাল, নাকি অসতর্কতা, নাকি ভারতকে একটা বার্তা দেয়া, তোমরা আমাদের গুরুত্ব না দিলে আমরা অন্য পথে যাব? শুধু কি অর্থনীতি আর নদী? না, প্রতিরক্ষা খাতেও বাংলাদেশ নীরবে সরে আসছে চীনের দিকে। বাংলাদেশ বিমান বাহিনী চীনের সাথে ড্রোন তৈরির চুক্তি করেছে। বাতাসে ভাসছে F-17 ফাইটার যুদ্ধ বিমান কেনার কথাটিও, যেটা তৈরি হয় চীন ও পাকিস্তানের যৌথ প্রযুক্তিতে। ভারতের কাছে এই খবর আসলে কতটা উদ্বেগের আপনারা একটু ভাবতে পারেন। বাংলাদেশের আকাশ সীমায় চীনা প্রযুক্তির যুদ্ধ বিমান, 3 দিক থেকে ভারতের সীমানা। এটা কেবল একটা অস্ত্র কেনার চুক্তি নয়, এটা একটা কৌশলগত বার্তা। কিন্তু একটা ভুল বুঝলে চলবে না, তারেক রহমান ভারতকে শত্রু বানাচ্ছেন না। তারেক রহমানের শপথের পরপরই মোদি তাকে দিল্লি আসার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিলেন। গেল এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি গিয়ে জয়শঙ্কর ও অজিত দোভালের সাথে বৈঠক করেছেন। সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য, এই বিষয়গুলোতে ইতিবাচক আলাপও হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে। তাহলে বেইজিং কেন আসলে? কারণ বিএনপির নতুন পররাষ্ট্রনীতির মূল মন্ত্র হলো সবার আগে বাংলাদেশ। কোনো পরাশক্তির অন্ধ অনুগত নয়, যেখানে লাভ সেখানেই বন্ধুত্ব, যেখানে স্বার্থ সেখানেই সম্পর্ক। শেখ হাসিনার আমলে বাংলাদেশ ছিল ভারতের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়া একটা দেশ। এখন সেই ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এটা ঝুঁকির নয়, এটা পরিপক্ক এক কূটনীতির খেলা। তো শেষ কথা আসলে কি? যদি তারেক রহমান যদি বেইজিং যান, এটা দিল্লির জন্য কূটনীতিক একটা ধাক্কা ঠিকই, কিন্তু এটা একটা নতুন বাংলাদেশের ঘোষণা, যে বাংলাদেশ আর কারো মুখের দিকে তাকিয়ে থাকবে না, যে বাংলাদেশ নিজের সত্ত্বে, নিজের স্বার্থে দুই পরাশক্তির সাথে সমান দূরত্বে খেলতে জানে। ভারতের ভৌগোলিক গুরুত্ব অস্বীকার করা সম্ভব নয়, চীনের অর্থনৈতিক শক্তিকেও দূরে খেলা একেবারেই সম্ভব নয়। বাংলাদেশকে দুটোই দরকার, আর এই সত্যটা এখন ঢাকার কূটনীতির কেন্দ্রে আছে। একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে যেতে চাই, তারেক রহমানের এই কৌশল কি সত্যি বাংলাদেশের জন্য সঠিক পথ? বিষয় হলো যে 2-3 দিন আগে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ এসেছেন। সেখানে বেনাপোল সীমান্তে তাকে কিছু সাংবাদিক তারা প্রশ্ন করেছে। তাদের মধ্যে থেকে একজন সাংবাদিক একটা প্রশ্ন করেছে। সেই প্রশ্নটা আমরা আগে শুনে তারপরে শুরু করি। আমরা ছোট রাষ্ট্র, আপনারা আমাদের কাছে বৃহৎ শক্তি, আপনারা আমাদেরকে লালন পালন করুন। আমাদের দুজনে মিলে 1971 সালে বাংলাদেশ থেকে কিছু তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে কিছু মহিলা আপনার ওই পারে গেছিল। এর মধ্যে সবাই নয়, কিছু মহিলা আবার ওখানে দাদাদের সাথে করছে। তো ধরেন জিনিস প্রোটেকশন ছিল না, দাদাই নিয়ে আসছে। ওগুলি দেশে জানা যায়, সেই দেশে সাংবাদিক হয়েছে। এই প্রশ্ন করছে না, এই সাংবাদিক হয়েছে এই ওই যে সময় মারা ছিল যে ওর ফসল হলো এটা। তুই ইন্ডিয়া তোর আব্বারে তুই কোশ্চেন করবি, তোর এত ভালো লাগে, তোর মারে বোন রে বাবিরে সবকে নিয়ে যা আবার লাগাইতে দে, আবার লাগাইতে দে, তোর লাগাইতে দিবি, তুই নিয়ে ওই পারে যা। এই দেশটা আমাদের, আমরা 92% আমাদের দেশ এটা। অতএব এইখানে তোর মারে নাইলে করুক, যা মন চা করুক, ওইটা এখানে না, তুই ওইটারে মানে হালাল বানাইতে যাস না। ভাই এইসব কথাবার্তা যখন শুনি না, বুঝছেন, শরীরের রক্ত টকবক করতে থাকে। আপনারা তো মানে আমার কাছ থেকে খারাপ কথা শুনতে চান না, কিন্তু চিন্তা করতে পারেন একটা দেশের নাগরিক যারা এই গেল কয়েকটা দিন আগে তাদের তৈরি করা একটা ফ্যাসিস্ট এই দেশ থেকে এই দেশের মানুষ বিতরণ করেছে। এই গেল 2টা বছর আগে 2000 মানুষ হত্যা করেছে এই ভারত। 25 ফেব্রুয়ারি মানে এই দেশের অনেক আলেমকে তারা জঙ্গি সাজা মারলো। গেল 15টা বছর বাংলাদেশকে তছনছ করে ফেলছে। একজন সাবেক প্রেসিডেন্ট, তাকে ধরে নিয়ে জেল হাসপাতালের ভিতরে বলে যে সে অসুস্থ, তারা নির্বাচনে যাইতে হবে, যে এরশাদকে সরাসরি এসব বলে দিয়েছে সেই কথা। এরকম একটা দেশের আমাদের চিরশত্রু, তাদের সাথে আমাদের এখনকার যে সম্পর্ক সবকিছু জানে। ওর মারের থেকে ওইখানে আনার পরে ওর বাপের ওই কোশ্চেন করে। চিন্তা করতে পারেন আপনি মাথা ঠান্ডা রাখবেন কিভাবে? তার এই প্রশ্নের প্রেক্ষিতে ওর বাপ, ওর মারের হাই কমিশনার আব্বা, ওর আব্বা আবার কি বলছে দেখেন। মনে হচ্ছে না যে আমি বাংলাদেশ এসেছি। একটা ক্রিকেট টিম যদি মিলেমিশে হয়ে যায় কত ভালো হবে। আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, আর ওতে আমি 20 কোটি অ্যাড করে দিই, তাহলে 160। আমি যা এখানে করতে চাই ওটা 140 নয়, 60 অ্যাডেড, এখানে 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে, বুঝেছো? আলাদাভাবে আমি ভাবছি না, আমার মনে ওইটা ঢুকছেই না। দেখুন তো হেঁটে চলে এলাম। সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র। তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আছে। দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। দেখেন এই যে হাই কমিশনার এই কথাটা বললো, এই বক্তব্যটার জন্য এখন আপনি বলেন ভারতকে কি বলা উচিত? তোর দেশের আকাশ বাতাস, তোর পাকিস্তানের তোর দেশের তো আকাশ বাতাস, চীনেরও আকাশ বাতাস। এই জন্য চীনের দিক থেকে তোর লাদাখ নিয়ে টান দেয়, ওদিকে পাকিস্তান টান দেয়, একদিক থেকে কাশ্মীরে, ওইদিকে মণিপুর টনিপুর, ওদিকে পাঞ্জাবের লোকজনও আলাদা হয়ে যাচ্ছে। এই জন্যই তোর আকাশ বাতাস আলাদা দেখে সব খালি আলাদা হয়, খালি বাংলাদেশের আকাশ বাতাস তোর ভালো লাগে। বাংলাদেশে ও যেটা করেছে সেটা সরাসরি এই দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, একটা দেশের বিরুদ্ধে সে কথা বলেছে। এটার জন্য তার বিচার পাওয়া উচিত। এবং সেই বিচারের জন্য আপনি দায় দিবেন, মানে এই দায়িত্ব কারা দিবেন? মাল তো যেগুলি বসছে সব ইন্ডিয়ান মাল বসায় দিচ্ছে তারেক রহমান। এখন এদের কাছে আপনি কি বিচার চাবেন? এদের কাছে বলেও তো লাভ নেই। তো যারা জুলাইতে আন্দোলন করেছেন, যারা গেল 15 বছর জীবন দিয়েছেন, যারা এই দেশকে ভারতের যে আগ্রাসন, সেই আগ্রাসন থেকে মুক্ত রাখতে চান, তাদের কাছে বিচার দিলাম যে এই ব্যক্তি যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের জন্য তার কি হওয়া উচিত। আপনারা যারা আছেন তারা এটা নিয়ে কি বলবেন, তা আপনাদের কি বক্তব্য সেটা আপনারা বলে দিন। এখন আমি আমারটা বলি আপনাদের। ধরেন আমরা যদি কিছু বলি না,
কিছু বললেই তো তখন আবার আমাদের বলে আমরা নাকি খালি রাজাকার হয়ে গেছি, আমরা পাকিস্তানের পক্ষে কথা বলি। তো কিছু কিছু জিনিস আছে, যেমন যখন 9 10 পড়তাম টেবিলের সামনে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথের এরকম অনেকগুলো সূত্র ছিল, সূত্রগুলো আমার টেবিলের সামনে টানানো ছিল, মানে যেগুলো সারাক্ষণই লাগতো। এরকম অনেক সূত্র আছে, হঠাৎ করে অঙ্ক করছে একটা, তো আবার দেখতে হলো। তো এরকম কিছু জিনিস আছে যেটা সারা জীবন আপনার খুব দরকার হয়। এরকম একটা সংজ্ঞা আপনাদেরকে আমি শোনাবো। এই সংজ্ঞাটা আগেও শুনেছি, আজকেও শোনাচ্ছি, সামনে বিভিন্ন জায়গায় মনে করাই দিব। ধরেন রাজাকার বলেন ওরা, হ্যাঁ, তো এই রাজাকার যখন বলবে তখন একটা জায়গায় কিন্তু আছে, মানে আপনি নিরাপদে থাকবেন। সেটা কি মনে করেন আমি, আমার বাবা, আমার দাদা, চাচা, খালু, মামা, এরা সবাই মিলা ধরেন ওদের কথা অনুযায়ী 2 লক্ষ ওদের মা বোন হয়েছে না পাকিস্তানিরা, তো এই 2 লক্ষ মা বোন এগুলো আমরা নিয়ে যায় ক্যাম্পে দিয়ে আসতাম, দিয়ে লাগাইতো জিনিস দিত, দিলে পেট বাইরে যেত আর বাচ্চা পয়দা হইতো। এই বাচ্চা পয়দা এগুলি কিন্তু এই যে এখন ধরেন সাংবাদিক এইগুলো কোশ্চেন করে, আর অনেক দেখবেন ইন্ডিয়ান মালগুলো আছে, এগুলো সুন্দর করে ইন্ডিয়ার পক্ষে কথাবার্তা বলে। তো এখন 2 দিক থেকে আপনি বেঁচে যাবেন এই সংজ্ঞা যদি ওদেরকে শোনাই দেন। সেটা হলো যে ওদেরকে আমরা পাকিস্তান ক্যাম্পে ঢুকাই দিয়েছি, ওদের মা বোন ভাবি টাবি ওগুলো পরে বাচ্চা পয়দা হওয়া, সেই বাচ্চা পয়দাটা কি হলো পাকিস্তানি বীজ। সেই পাকিস্তানি বীজ ওদের ঘরে, আপনি যদি রাজা করেন আপনি কিন্তু বেঁচে গেলেন, কারণ আপনি তো রাজা, আপনি তো ওদের মা বোনদেরকে দিয়ে আসছেন, আপনার তো সমস্যা নেই, ওরা পাকিস্তানি বীজ। তো আমরা কথাবার্তা বলে যখন রাজাকার বলে আমি একদম কষ্ট পাই না। যদি সিরিয়াসলি আপনি ডিবেট করতে চান তাহলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক হয়ে যাওয়া উচিত। এই 2 দেশ আলাদা থাকার কোনো দরকার নেই, এই 2 দেশ আলাদা হয়ে 2 দেশেরই ক্ষতি হয়েছে। আমরা আজ থেকে, মানে কথার কথা রাগ করে বলছি না, কিন্তু আজ থেকে 55 বছর আগে আমরা স্বাধীন হয়েছে। এই 55টা বছরে আমাদের এই দেশে পাকিস্তান যা ডেভেলপমেন্ট করে দিয়ে গেছিল সেগুলো কমেছে, কোনো কিছু বাড়ে নেই। এক ঢাকা মেডিকেল ছাড়া বাংলাদেশের যত মেডিকেল আছে সব পাকিস্তানের তৈরি। আপনি সার্চেন পিজি হাসপাতাল লেখেন, আপনি এই মিটফোর্ড হাসপাতাল লেখেন, কিছু কিছু হাসপাতালের নাম চেঞ্জ করেছে, পিজি হাসপাতালের নাম চেঞ্জ করা হয়েছে, সিলেট ওসমানীর নাম চেঞ্জ করা হয়েছে, বিভিন্ন হাসপাতালের নাম চেঞ্জ করেছে, কিন্তু আপনি ময়মনসিংহ মেডিকেল বলেন, রংপুর মেডিকেল বলেন, চিটাং মেডিকেল বলেন, মিটফোর্ড মেডিকেল বলেন, যত মেডিকেল আছে সব পাকিস্তান তৈরি করে দিয়ে গেছে। বাংলাদেশে আপনি হাইওয়ে লেখেন, সার্চ দেন, ঢাকা চিটাং হাইওয়ে, ঢাকা খুলনা হাইওয়ে লেখেন, ঢাকা রংপুর হাইওয়ে লেখেন, সব কটা দেখবেন 1961, 63, 62 সব আইয়ুব খানের আমলে, বেশিরভাগই আইয়ুব খানের, যত ডেভেলপমেন্ট সব আইয়ুব খানের আমলে। আচ্ছা, তারপরে ধরেন এই আপনার কি ইয়েটা মসজিদটা, জাতীয় মসজিদ, বাইতুল মুকাররম, সংসদ ভবন, কমলাপুর রেল স্টেশন, তারপরে ধরেন এই যে ক্যাডেট, আমাদের মূল ক্যাডেট ফৌজদারহাট বলেন, ঝিনাইদহ বলেন, সব পাকিস্তানে তৈরি। এই বুয়েটটা পাকিস্তানে তৈরি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া সব বিশ্ববিদ্যালয়, এই জাহাঙ্গীরনগর বলেন, সব চিটাং বিশ্ববিদ্যালয় সব পাকিস্তান তৈরি করে দিয়ে গেছে। নীল কলকারখানা আদমজি থেকে শুরু করে নিউজপ্রিন্ট, তারপরে চন্দ্রগুনা, যত কাপ্তাই জলবিদ্যুৎ, এই যে এখন একটা মাত্র আমাদের তেল শোধনাগার, এই তেল শোধনাগারটা তোদের পাকিস্তান করে দিয়ে গেছে। পাকিস্তান যা করে দিয়ে গেছে, টাকশাল, মেশিন টুলস, এই যে ফ্যাক্টরি গাজীপুরে, সব এদের করা, পাকিস্তানের করা। করে সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।